আজকে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি এটা শুনে থাকতে পারো, স্থিতিস্থাপকতার টার্মটা যাদের সায়েন্স আছে তারা হয়তো শুনতে পারো। নরমালি একটা রাবার ব্যান্ডের কথা চিন্তা করো। একটা রাবার ব্যান্ড যখন আমরা টানি, অল্প একটু টানলেই অনেক বেশি পরিবর্তন হচ্ছে, অনেক বেশি বাড়ছে, তাই না? এই যে রাবার, এটাকে হালকা টানলে অনেক বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় স্থিতিস্থাপক দ্রব্য। আবার সায়েন্সে একটা ইরেজার চিন্তা করো, যেটা টানলেও খুব বেশি পরিবর্তন হয় না, অনেক বেশি টানছো, অনেক বেশি প্রেসার দিচ্ছ, কিন্তু খুব বেশি বাড়ছে না, যেমন ছিল তেমনই আছে। এটা হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্যের উদাহরণ। এখন ইকোনমিক্স এই কারণটা কিভাবে ব্যবহৃত হয়? আমরা যখন চাহিদা স্থিতিস্থাপকতা পড়ব, তখন আমাদের মূল যে জিনিস আগে জানতে হবে বা যে কনসেপ্ট আগে ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে চাহিদা বিধি। আমরা চাহিদা বিধিতে কি পড়েছিলেন? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এখন দাম বাড়লে চাহিদার পরিমাণ আসলে কতটুকু কমে, কি পরিমাণে কমে, আসলেই কমে? এই প্রশ্নগুলোর উত্তর আসলে দেয় স্থিতিস্থাপকতা। আমরা একটা দ্রব্যের উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, তাহলে তোমাদের জন্য কনসেপ্টটা খুব বেশি ক্লিয়ার হবে। আমরা ধরো প্রথমে যে দ্রব্যগুলো নিলাম, দামি গাড়ি অথবা দামি আইফোন, অথবা তুমি নিলে অলংকার। আরেক ধরনের দ্রব্য নিলে সাধারণ দ্রব্য, ধরো কাপড়, খাবারের ক্ষেত্রে মাছ মাংস। আবার নিলে আরেক ধরনের দ্রব্য, ঔষধ, লবণ, চাল, তেল। এগুলো তিন ধরনের দ্রব্য আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই দ্রব্যগুলোর ক্ষেত্রে একজন ভোক্তার আচরণ কেমন হয়? প্রথম, এই দ্রব্যগুলোর ক্ষেত্রে ভোক্তা হিসাব করতে পারে। এগুলো যখন তোমার বেসিক নিড পূরণ হয়ে যায়, এরপরে যখন তুমি কি কি চাহিদা করতে পারো, তার কিছু উদাহরণ। তোমার বেসিক নিডস খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো পূরণের পর তুমি দামি গাড়ি, এসি, ফ্রিজ এগুলোর কথা চিন্তা করো। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে যখন দেখবে যে এগুলোর দাম বেশি, তখন নরমালি মানুষ কি করবে? অনেক কম চাহিদা করবে। আবার যখন দেখবে দাম কম, তখন আবার অনেক বেশি চাহিদা করবে। অর্থাৎ আমি যে বললাম রাবার একটু টানলে অনেক বেশি বেড়ে যাচ্ছে, ওই পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে। এই দ্রব্যগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য, লাক্সারি গুডস। লাক্সারি গুডস গুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে স্থিতিস্থাপক দ্রব্য। স্থিতিস্থাপক দ্রব্য অর্থাৎ দামের পরিবর্তন হলে, অল্প একটু পরিবর্তন হলে চাহিদার পরিমাণ অনেক বেশি কমে যাচ্ছে, অনেক বেশি কমে যাচ্ছে। এগুলো তোমার যে লাগবেই এমন কোনো দ্রব্য না। তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে যখন তোমার আয় বেশি হবে, অথবা তুমি বেসিক নিডস পূরণ করার পর তোমার যা যা লাগবে, এগুলো এইসব দ্রব্য তোমার যে লাগছেই, এগুলো ছাড়া খুব স্বাচ্ছন্দ্যে জীবন চলে যায়। এটা জাস্ট স্ট্যাটাস মেইনটেইন করা বা বিভিন্ন কারণে তোমার দরকার হতে পারে। এই দ্রব্যগুলো হচ্ছে স্থিতিস্থাপক দ্রব্য, অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ অনেক বেশি কমে যায়, আবার দাম কমলে কি হয়? চাহিদার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। আবার এই দ্রব্যগুলোর ক্ষেত্রে আসো, দাম যতই বাড়ুক তোমার ওষুধ লাগবে, তো এখানে দাম বাড়লে চাহিদার পরিমাণ খুব তেমন একটা তুমি পরিবর্তন করতে পারছো না, কারণ এটা তোমার জীবনের জন্য দরকার। লবণ, রান্না বান্না, চাল, ডাল, তেল, এগুলোর ক্ষেত্রে কি হয়? দাম যতই বাড়ুক তোমার এগুলো কনজিউম করতেই হবে, তোমার ডে টু ডে লাইফে এগুলো খুবই দরকারি জিনিসপত্র। তাহলে এই দ্রব্যগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি এগুলো হচ্ছে আসলে অস্থিতিস্থাপক দ্রব্য। অস্থিতিস্থাপক অর্থাৎ দাম বাড়লে চাহিদার এমন একটা পরিবর্তন হচ্ছে না। দাম যতই বাড়ুক, 5 টাকা থেকে 10 টাকা বাড়ুক, 20 টাকা বাড়ুক, 25 টাকা হোক, তোমার ওষুধ লাগবেই, রান্না করার জন্য চাল, তেল, লবণ লাগবেই। অর্থাৎ দাম বাড়লেও চাহিদার পরিমাণ খুব একটা হচ্ছে না, মানে খুব কম হচ্ছে বা
হচ্ছেই না, এইসব হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে দুটো এক্সট্রিম আমরা দেখে ফেললাম। স্থিতিস্থাপক দ্রব্য, দাম বাড়লে অনেক বেশি পরিবর্তন হচ্ছে, এগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য। আবার অস্থিতিস্থাপক দ্রব্য, যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, দাম বাড়লে চাহিদা তেমন একটা পরিবর্তন হচ্ছে না। আর এসব ক্ষেত্রে দেখো নরমাল গুডস, সাধারণ দ্রব্য, নরমাল গুডস এর ক্ষেত্রে দাম যে হারে বাড়বে চাহিদার পরিমাণ সে হারে কমবে, একই হারে। আবার দাম যে হারে কমবে চাহিদার পরিমাণ সে হারেই বাড়বে, অর্থাৎ সমান সমান হার। কাপড়ের ক্ষেত্রে যে হয়, তুমি কাপড়ের নানা ধরনের মান থাকে, কত বেশি দামি কাপড় কিনবে এটা ডিপেন্ড করছে দামের উপর। হ্যাঁ, দেখো দাম যে হারে বাড়বে, দাম যদি 5% হারে বাড়ে চাহিদার পরিমাণ একই হারে কমতে পারে এইসব দ্রব্যের ক্ষেত্রে। এগুলো বিলাসী দ্রব্য না, নিত্য প্রয়োজনীয় ওই সেন্সে না যে সামান্য কিছু প্রয়োজন হওয়ার পরে এটা তোমার যে অতিরিক্ত কাপড় দরকার নাই, যখন দেখবে যে দাম কমে যাচ্ছে যে হারে কমছে তুমি ওই একই হারে চাহিদা বাড়াবে। একইভাবে সবজি দিয়ে তুমি খেতে পারছো, মাছ মাংস কখন কিনবে, যখন দাম কমে যাবে। বেশি কিনবে কখন, যখন দাম কমে যাবে। দাম যে হারে কমবে চাহিদার পরিমাণও সে হারে বাড়বে। অর্থাৎ আমরা তিন ধরনের দ্রব্য দেখলাম: বিলাসজাত দ্রব্য, সাধারণ নরমাল গুডস, আর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বিলাসজাত দ্রব্যগুলো হচ্ছে দাম একটু বাড়লে চাহিদার পরিমাণ অনেক বেশি কমে যায়, ইলাস্টিক রাবারের মতো। এটা হচ্ছে দামি বাড়ি, আইফোন, অলংকার, এগুলো হচ্ছে এক্সাম্পল। আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য ইরেজারের মতো, যতই টানো বাড়বে না, একই রকম থাকবে। দাম যতই বাড়াও দাম একই রকম থাকবে, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো অস্থিতিস্থাপক দ্রব্য। আবার সাধারণ দ্রব্য, দাম যে হারে বাড়াবে চাহিদার পরিমাণ একই হারে কমবে। কাপড়, মাছ মাংস, এগুলো হচ্ছে নরমাল গুডস বা সাধারণ দ্রব্যের উদাহরণ। তাহলে স্থিতিস্থাপকতার কনসেপ্ট আমরা ক্লিয়ার। এখন আমরা এটাকে আসলে গাণিতিক ভাবে কিভাবে প্রকাশ করব সেটা এখন দেখার চেষ্টা করব। তাহলে আমরা চাহিদা ভিত্তিতে চলে আসি। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, কতটুকু বাড়ে কমে সেটা আমরা দেখতে চেষ্টা করি স্থিতিস্থাপকতার মাধ্যমে। তাহলে আমাদের মূল চলক হচ্ছে দাম। দাম, দামের সঙ্গে চাহিদার বাড়া অথবা চাহিদা কমার সম্পর্কটা আমরা দেখতে চাই। কতটুকু বাড়ছে চাহিদা দাম কমে গেলে, আবার দাম বাড়লে কতটুকু চাহিদা কমছে, এই জিনিসটা আমরা স্থিতিস্থাপকতার মাধ্যমে দেখতে চাই। ঠিক আছে, তাহলে যদি আমরা সূত্র লিখি, আমরা এভাবে সাইন দিয়ে প্রকাশ করি। ইলাস্টিসিটি, তো ইলাস্টিসিটি থেকে আমরা এটা নিই, নিচে ছোট করে ডি দিই, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদা স্থিতিস্থাপকতা অথবা দাম স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা একই জিনিস বোঝায়। আবার যখন যোগান স্থিতিস্থাপকতা পড়বো, ইএস, ইলাস্টিসিটি অফ সাপ্লাই। সূত্রটা একটু দেখো, আমরা কিভাবে গাণিতিক ভাবে স্থিতিস্থাপকতাটা নির্ণয় করব, অর্থাৎ বিলাসজাত দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য না সাধারণ দ্রব্য, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। একটু সূত্রটা দেখো, চাহিদার আপেক্ষিক পরিবর্তন এটাকে আমরা ভাগ দিব দামের আপেক্ষিক পরিবর্তন। দেখো দাম, দামের পরিবর্তন হচ্ছে, দাম বাড়লে এখানে কি হবে, চাহিদা কমে যাবে। কতটুকু কমবে এটার মানটা আমরা এই দুইটা অনুপাত দিয়ে বের করার চেষ্টা করব, তাই তো? অর্থাৎ দামের আপেক্ষিক পরিবর্তনের কারণে অথবা দামের শতকরা পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের শতকরা কি পরিবর্তন হচ্ছে, এই দুইটার অনুপাতই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। এখন একটা জিনিস খেয়াল করো, কোন ধরো এই কলমটার দাম 5 টাকা থেকে বেড়ে 20 টাকা হলো, 5 টাকা থেকে বেড়ে 20 টাকা হলো, তাহলে 5 টাকা থেকে কত টাকা বাড়লো, 20 বিয়োগ 5 টাকা, অর্থাৎ 15 টাকা। কলমটার দাম 5 টাকা থেকে বেড়ে 20 টাকা হলো, কত টাকা বাড়লো, 15 টাকা বাড়লো। এটা হচ্ছে পরিবর্তনটা বোঝাচ্ছে, কলমের দামের পরিবর্তন, অর্থাৎ ডেল পি। অর্থাৎ 5 টাকায় কতটুকু বাড়লো, 15 টাকা বাড়লো, অর্থাৎ ডেল পি পরিমাণ বাড়লো। তাহলে
টাকায় কতটুকু বাড়বে? 15 ভাগ 5। এই 5টা হচ্ছে আমার প্রথম দাম, প্রাথমিক দাম। তাহলে আমরা কিভাবে পেলাম আপেক্ষিক পরিবর্তন বা পরিবর্তনটা কিভাবে পেলাম? পরিবর্তনটাকে 15 টাকা হচ্ছে আমার দামের পরিবর্তন, প্রাথমিক দাম দিয়ে আমরা ভাগ দিলাম ডেল পি ডিভাইডেড বাই পি। অর্থাৎ পরিবর্তনকে আমরা যদি প্রাথমিক দাম দিয়ে ভাগ দিই বা প্রাথমিক মান দিয়ে ভাগ দিই তাহলে আমরা শতকরা বা আপেক্ষিক পরিবর্তনটা পাবো। শতকরা পেতে হলে এখানে 100 দিয়ে আমরা গুণ করে দিব। আবার বলি, কোনো কিছুর পরিবর্তনের মানকে যদি আমরা প্রাথমিক দাম দিয়ে ভাগ করি তাহলে আমরা আপেক্ষিক পরিবর্তন মানে পরিবর্তনের হার কত সেটা পাই। তাহলে আমরা এখানে যেহেতু পরিবর্তনটা বের করছি তাহলে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে, উপরে তাহলে আমাদের হয়ে যাবে কি চাহিদার পরিবর্তন। আমরা যেহেতু পরিবর্তন বের করছি আমরা চাহিদার পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা দেখবো আগে। চাহিদার পরিবর্তন এটাকে আমরা ভাগ দিব প্রাথমিক চাহিদা দিয়ে, প্রাথমিক চাহিদা দিয়ে। বিষয়টা এমন, ধরো কলমের চাহিদা 10 টাকা 10 একক থেকে 10টা কলম থেকে বেড়ে 25 একক হলো। তাহলে কলমের চাহিদা কতটুকু বাড়লো? চাহিদার পরিবর্তন কত হলো? 25 বিয়োগ 10, তাহলে কত হলো? 15। তাহলে এটা হচ্ছে চাহিদার পরিবর্তন। তাহলে প্রাথমিক চাহিদা কত? 10। শুরুতে আমার চাহিদা কত ছিল? 10। তাহলে 15 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন পেয়ে যাব। একইভাবে দামের আপেক্ষিক পরিবর্তন কত? আমরা যেটা একটু আগেই দেখেছি, দামের পরিবর্তনকে আমরা যদি প্রাথমিক দাম দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমার দামের আপেক্ষিক পরিবর্তন। উপরে একটু খেয়াল করো, এই টার্মটাকে আমরা লিখতে পারছি চাহিদার পরিবর্তন, আসলে এই টার্মটাকে আমরা লিখতে পারছি ডেল কিউ পরিবর্তন। প্রাথমিক চাহিদাকে আমরা লিখতে পারছি কিউ, আবার দামের পরিবর্তনকে আমরা লিখবো ডেল পি, এটাকে আমরা লিখতে পারছি প্রাথমিক দাম আমাদের ছিল পি। তাহলে আমাদের সূত্রটা এখানে কি দাঁড়ালো দেখো, আমরা যদি এখানে লিখি ডেল কিউ বাই কিউ অর্থাৎ চাহিদার আপেক্ষিক পরিবর্তন, এবার দামের আপেক্ষিক পরিবর্তন, এখানে আমরা কত পেলাম? ডেল পি বাই পি। এখন এটাতে একটু কাজ করব আমরা, একটু দেখো ডেল কিউ বাই কিউ গুণ, এটা যেহেতু ভাগ আকারে আছে নিচেরটা উল্টে যাবে, পি বাই ডেল পি। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ, এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতার সূত্র। আবার দেখো আমরা কিভাবে ফাইন্ড আউট করলাম, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, কতটুকু কমে তা আমরা সেটা ফাইন্ড আউট করতে যাচ্ছি। দেখো দামের আপেক্ষিক পরিবর্তন আর চাহিদার আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দিয়ে ভাগ করলে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড পাবো বা চাহিদা স্থিতিস্থাপকতা পাবো। তাহলে প্রথমের টার্মটাকে আমরা লিখবো চাহিদার পরিবর্তন ভাগ প্রাথমিক চাহিদা ডেল কিউ বাই কিউ। এরপরে দামের আপেক্ষিক পরিবর্তনকে আমরা লিখবো দামের পরিবর্তন ভাগ প্রাথমিক পরিবর্তন, তাহলে ডেল কিউ বাই কিউ ভাগ ডেল পি বাই ডেল পি, এটাকে আমরা উল্টে দিব, এখানে এসে আমাদের ফাইনাল সমীকরণটা পাবো। এখন ফাইনাল সমীকরণটা আমরা আবার একটু পরিষ্কার করে নিই। স্থিতিস্থাপকতার সূত্রটা দাঁড়াচ্ছে ই বি সমান ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এই সূত্র দিয়ে আমরা ফাইন্ড আউট করব স্থিতিস্থাপকতা। এখন আমরা করেছিলাম তিন ধরনের দ্রব্য, তাহলে আমরা তিনটা মান একটু খেয়াল করি। স্থিতিস্থাপকতা মান যখন একের থেকে বড় হবে তখন আমরা সেটাকে বলবো স্থিতিস্থাপক দ্রব্য, স্থিতিস্থাপক দ্রব্য। আর এই স্থিতিস্থাপক দ্রব্য কোনগুলো আমরা আগে পড়েছি, বিলাসজাত দ্রব্যগুলো, বিলাসজাত দ্রব্যগুলো। আবার স্থিতিস্থাপকতার মান যখন 1 হবে
এটাকে আমরা বলছি সাধারণ দ্রব্য, নরমাল গুডস। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করার পর যখন মান 1 আসবে তখন আমরা সেটাকে বলবো সাধারণ দ্রব্য। আবার স্থিতিস্থাপকতার মান যখন 1 এর থেকে ছোট হবে তখন আমরা সেটাকে বলবো অস্থিতিস্থাপক দ্রব্য। দ্রব্যের প্রকৃতি কেমন হবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে আমরা একটা এক্সাম্পল আগে একটু খেয়াল করি। ধরো এক্সাম্পলটা এমন যে দাম বেড়ে 10 টাকা থেকে 20 টাকা হলো। কোন দ্রব্যের দাম বেড়ে 10 টাকা থেকে 20 টাকা হলো। এখন দাম বাড়ার কারণে চাহিদা বাড়বে না কমবে? তোমরা জানো যে দাম বাড়ার কারণে চাহিদা কমবে। তাহলে এখন চাহিদা কমে যাবে, তাই না? দাম বাড়ার কারণে চাহিদা কমে 15 একক থেকে 10 একক হলো। ঠিক আছে, যদি সূচি আকারে দেখো, দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 15 একক, দাম যখন বেড়ে যাবে 20 টাকা হবে তখন চাহিদার পরিমাণ ধরো 10 একক। তাহলে এখানে আমরা প্রথমে স্থিতিস্থাপকতার মান বের করব, এরপরে দ্রব্যটার ধরনের উপর মন্তব্য করব। প্রথমে স্থিতিস্থাপকতার মান বের করব, এরপর দ্রব্যটার প্রকৃতির উপর মন্তব্য করব, দ্রব্যটা কোন ধরনের দ্রব্য সেটা আলোচনা করব। তাহলে প্রথমে দেখো আমাদের সূত্র, আমাদের প্রথমে কি লাগে? ডেল কিউ। অর্থাৎ এখানে আমরা দেখব চাহিদার কি পরিবর্তন হচ্ছে। চাহিদা দেখো শুরুতে কত ছিল? আমাদের প্রাথমিক, আমাদের নতুন চাহিদা 15 থেকে 10 একক হলো, অর্থাৎ চাহিদা কমে গেল। তাহলে নতুন চাহিদা 10, আগের চাহিদা 15, নতুনটা থেকে পুরনটা বিয়োগ দিলে আমরা কি পাবো? পরিবর্তনটা পাবো। তাহলে 10 বিয়োগ 15, এটা হচ্ছে আমাদের চাহিদার পরিবর্তন। দামের পরিবর্তন কত? দাম হচ্ছে বাড়লো, 10 থেকে বেড়ে 20 হলো, অর্থাৎ 20 বিয়োগ 10, এটা হচ্ছে আমাদের দামের পরিবর্তন। তাহলে এখন প্রাথমিক দাম কত ছিল? প্রথম দাম যেটা ছিল সেটা আমাদের ছিল 10, প্রাথমিক দাম ছিল আমাদের 10, মানে 10 টাকা থেকে বেড়ে 20 হলো, প্রাথমিক দাম 10। এরপরে প্রাথমিক চাহিদা কতটুকু ছিল? প্রাথমিক চাহিদা ছিল 10 টাকা দামে ছিল 20 একক, তাহলে 20। তাহলে এখানে কি হলো? -5 ভাগ 10 গুণ 10 ভাগ 20। আচ্ছা, এখানে দেখো প্রাথমিক দাম কত ছিল? প্রাথমিক চাহিদা ছিল 15 একক, 15 থেকে 10 এককে পরিবর্তন হলো। একটু খেয়াল করো, এখানে 20 না, 20 তো চাহিদার পরিমাণে নাই, প্রথমে ছিল 15 একক, তাহলে এটা হচ্ছে প্রাথমিক চাহিদা। তাহলে দেখো আমরা যদি এটা ক্যালকুলেট করি, এটা কাটা গেল -1/3। এটাকে যদি আমরা নাম্বারে প্রকাশ করি তাহলে কত হয়? -0.33। তাহলে স্থিতিস্থাপকতার মান এখানে আসলো -0.33। সব সময় আমরা নেগেটিভ মানটাকে ইগনোর করব, অর্থাৎ পরম মান আকারে লিখব। সব সময় এভাবে পরম মান দিয়ে আমরা লিখব আবার 0.33, জাস্ট তুলনা করার সুবিধার্থে। অর্থাৎ আমরা যে এখানে পড়লাম ed less than 1 যখন হবে, আমরা তো নেগেটিভ সাইন এখানে নিয়ে নিই, জাস্ট 1 হলে কি হচ্ছে, গ্রেটার দেন 1 হলে কি হচ্ছে, লেস দেন 1 হলে কি হচ্ছে। এখানে দেখো আসছে, আমরা ধরলাম পরম মান নিয়ে নেগেটিভ সাইনটাকে ইগনোর করে 0.33, তাহলে লেস দেন 1 আসলো। লেস দেন 1 আসলে আমাদের দ্রব্যটা কেমন? নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই মান যদি 1 আসতো তাহলে এটা হতো সাধারণ দ্রব্য, এটা যদি 1.33 আসতো, 1 থেকে বড় হতো, তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক দ্রব্য। তাহলে এই যে অস্থিতিস্থাপক দ্রব্য, দ্রব্যগুলো কেমন হয়, মানে কেমন ধরনের দ্রব্য হয় এটা তোমাদের বলতে হবে। যেমন ওষুধ, এখানে যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওষুধ, লবণ, চাল, ডাল, তেল, এগুলো। যদি সাধারণ দ্রব্য হতো, সাধারণ কাপড়, মাছ, মাংস। বিলাসজাত দ্রব্য হলে দামি গাড়ি, অলংকার, আইফোন, স্মার্টফোন, এগুলো। এখন আমরা একটা প্রশ্ন দেখব,
একটা বোর্ড কোয়েশ্চেন দেখবো কিভাবে কোয়েশ্চেনটা হয়। এই কোয়েশ্চেনটা তোমরা একটু দেখো। এখানে দেখো একটা জাস্ট গ্রাফ দেওয়া আছে, গ্রাফে উদ্দীপকের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। দেখো এখানে দেখো 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হলো। এখানে যেটা করলাম 10 টাকা থেকে দাম বেড়ে 20 টাকা হলো। চাহিদা কমে 10 টাকায় চাহিদা ছিল 15, 15 থেকে 10 একক হলো, 15 থেকে 10 একক হলো। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা তোমরা নির্ণয় করতে পারবে, এখানে যা আসছে 0.33। ঘ নাম্বারে উদ্দীপকের দ্রব্যটি কি বিলাসজাত দ্রব্য? কেন? তাহলে তোমার অ্যান্সার হবে উদ্দীপকের দ্রব্যটা বিলাসজাত দ্রব্য নয়, উদ্দীপকের দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কারণ আমরা জানি ইডি যখন একের থেকে বড় হবে সেটা হলো স্থিতিস্থাপক বা বিলাসজাত দ্রব্য, ইডি এর মান যখন একের থেকে কম হবে সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর যদি 1 হতো এটা হলো স্বাভাবিক দ্রব্য। তো আমি আশা করি তোমরা ইজিলি এগুলো সলভ করতে পারবে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আসসালামু আলাইকুম।